16 আগস্ট 2026 বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের যে একটা গৌরবময় অধ্যায়, সেটা আমরা দেখলাম অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে কিভাবে হারালো। কিন্তু আমরা সকলেই কিন্তু সব ম্যাচটা উপভোগ করছি এবং দেখেছি যে এশিয়ান একটা টিম হিসাবে ভারতের পরে যদি কোনো টিম অস্ট্রেলিয়ার মাঠে একদম খুব বাজেভাবে হারাতে পারে, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের টিম যে কাজটা করে দেখালো, সেটা অন্যান্য টিম কিন্তু সেরকম ভাবে কাজটা করতে পারেনি। মাত্র অস্ট্রেলিয়ার এগেনস্টে 3টা টেস্ট অস্ট্রেলিয়ার মাঠে এবং সেখানে একটাতে জয়। নাজমুল হোসেন শান্তর দল এত ভালো খেলবে এটা অস্ট্রেলিয়ার ব্যাটাররা বা অস্ট্রেলিয়ার টিম কিন্তু কল্পনাও করতে পারেনি। কিন্তু অস্ট্রেলিয়া কেন হারলো বাংলাদেশের কাছে? যে অস্ট্রেলিয়া WTC র্যাঙ্কিং এ নাম্বার 1, যে বাংলাদেশ টেস্ট নাম্বার র্যাঙ্কিং এর মধ্যে নাম্বার 9, কিন্তু তারপরও এত লজ্জাজনকভাবে একটা হার। বাংলাদেশ প্রথম ইনিংসে যে খেলাটা দেখিয়েছিল, এটা সত্যি ওয়ার্ল্ড ক্রিকেটের কেউ কিন্তু আমরা আশা করছিলাম না যে বাংলাদেশ এমন ভাবে বোলিং ইউনিট করবে বা বল করবে এবং সেখানে অস্ট্রেলিয়াকে 200 রানের নিচে আউট করবে। তাহলে কেন শুধু বাংলাদেশের বোলিং এর কারণে নাকি ব্যাটিং এর কারণে অস্ট্রেলিয়া হারলো, বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি দেখি বাংলাদেশের যে পেস ব্যাটারি, বাংলাদেশ বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের এমন একটা টিম ইমার্জিং হয়ে উঠছে যেখান থেকে আমরা বলতে পারবো যে তাদের পেস বোলিং অ্যাটাক অনেক অনেক ব্যাটার ইমপ্রুভ করেছে অন্যান্য টিম থেকে। ইন্ডিয়ার পরে যদি কোনো দেশ এশিয়ান ক্রিকেটের মধ্যে যদি কোনো ইমার্জিং হচ্ছে, সেটা হলো বাংলাদেশ। পাকিস্তান অনেক দূরে আছে। তো সেদিক থেকে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের কারণে কিন্তু সেখানে যে ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়াকে যে 200 রানের নিচে আউট করলো, এই তারই ব্যবধানে কিন্তু একটা বলতে পারি যে বাংলাদেশ ম্যাচের মধ্যে কিন্তু প্রথম ইনিংসে যে অস্ট্রেলিয়াকে পর্যস্ত করেছিল, সেখানে কিন্তু ম্যাচের মধ্যে 50% কামব্যাক করে নিয়েছে। এবার আসা যাক দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, তখন দেখলাম যে বাংলাদেশের ব্যাটারের যে একটা আমরা উইক পয়েন্ট দেখেছিলাম যে পেস বলের এগেনস্টে কতটুকু খেলতে পারে বা খেলতে পারবে কিনা মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সের বিরুদ্ধে টিকতে পারবে তো। কিন্তু সেটা ঠিক উল্টা হলো। এক তো পিচের মধ্যে সেরকম বাউন্স ছিল না, তারপরও এটা ছিল ব্যাটিং ট্র্যাক, আর সেই জায়গার মধ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার সেই লেভেলের পারফরমেন্স করেছে। টিকে থেকে সেখান থেকে অস্ট্রেলিয়াকে দেখিয়ে দিয়েছে যে কি করে খেলতে হয়। অস্ট্রেলিয়া কন্ডিশনে যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি হোক, ব্যাটিং করা কিন্তু টাফ এবং মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের তাদের সামনে বরাবরই কিন্তু খুব একটা কঠিন পরীক্ষা। আর সেই জায়গার মধ্যে তাদের টপ অর্ডারের যে ওপেন ব্যাটসম্যান তানজিন, সে কিন্তু যে দুর্দান্ত একটা সেঞ্চুরি করছে, তার উপর ভরসা করে কিন্তু যে বাংলাদেশ বিশাল একটা লিড নিয়েছিল, সেই লিডের কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচের মধ্যে আমি বলতে পারবো যে আরো 10% এগিয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 200 নিচে আউট করে 50% ম্যাচের মধ্যে কামব্যাক, এবং বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসলো সেখান থেকে যে লিডটা নিল, সেখানে কিন্তু আমি আরো 10% ধরে নিলাম। তো সে জায়গার মধ্যে যদি ওভারঅল ডিসকাস করি, বাংলাদেশ যখন লিড নিল, এই লিডের যে কান্ডরি তানজিন তামিমের যে সেঞ্চুরি, তা ঠিক আছে, কিন্তু তারপরে ক্যাপ্টেন শান্ত যে 84 রানের ইনিংসটা খেললো, যে দুর্দান্ত একটা 84 রানের ইনিংস খেললো, সেটা কিন্তু আর একটু মানে বলবো যে অস্ট্রেলিয়ার কফিনে কিন্তু আরেকটা পিন এখানে বেঁধে দিল এই তানজিম। নাম্বার 2, মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের একজন খুব দুর্দান্ত একটা বলতে পারি যে অলরাউন্ডার আফটার সাকিবুল হাসান। সে কিন্তু সম্পূর্ণভাবে যে বাংলাদেশের যে জেতার কনফার্মেশনটা, এটা কিন্তু দিয়ে দিয়েছে এই শেষ ইনিংসের মধ্যে। অর্থাৎ অস্ট্রেলিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামলো, অর্থাৎ চতুর্থ ইনিংসে, একে তো সেখানে বাংলাদেশ ব্যাট করার সময় 65 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, এবং সেখান থেকে যখন অস্ট্রেলিয়া ফোর্থ ইনিংসে ব্যাট করতে নামলো আর থার্ড ইনিংসে ব্যাট করতে নামলো, সেখানে কিন্তু অস্ট্রেলিয়াকে যে উইকেট গুলো আউট হতো, 5 উইকেট যে পেয়েছিল, তো তার স্পিনের এগেনস্টে অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেভাবে খেলতে পারছিল না। আর তার কারণে কিন্তু আমি বলতে পারি আরো 10% এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এর মধ্যে আর সবচেয়ে বড় কথা, হাসান মাহমুদকে নিয়ে যে পার্টনারশিপটা করেছিল, যে এখানে হাসান মাহমুদ প্রায় 90টার মতো বল খেলেছিল, সেই 90টা বলের কারণে কিন্তু সেখানে বাংলাদেশ যে ধৈর্য দেখে ধরে ক্রিজের মধ্যে দাঁড়িয়েছিল, সেখানে অসহায় অস্ট্রেলিয়ার বোলারকে আমরা দেখতে পেলাম, যে অস্ট্রেলিয়ার বোলাররা কোনো ব্যাটারের কাছে এত অসহায় মনে করতো না। সেখানে দেখতে পারলাম যে অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটারদের আউট করার জন্য কি ছটফট করছিল। মিচেল স্টার্কের স্লেজিং, জশ হ্যাজেলউডের অক্লান্ত পরিশ্রম, তারপর প্যাট কামিন্সের মানে ধৈর্যহীন হওয়া,
তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো ক্যাচ ছাড়া অস্ট্রেলিয়ার টিম নিজের ঘরের মাঠে এত বাজে ফিল্ডিং করবে এটা আমরা ভাবতেও পারিনি। 1 ওভারে 2 2 ক্যাচ। অস্ট্রেলিয়ার বোলাররা যে প্ল্যানিং এ বল করেছে তার প্রত্যেকটা জবাব কিন্তু বাংলাদেশের ব্যাটাররা দিয়েছে। এটা টপ অর্ডার হোক, মিডল অর্ডার হোক এবং লোয়ার মিডল অর্ডার পর্যন্ত হোক, অর্থাৎ প্রত্যেকে কিন্তু সেইভাবে কন্ট্রিবিউশন দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা অস্ট্রেলিয়ার এগেনস্টে। ইভেন ফিল্ডিংও আমরা দেখলাম কিরকম ডেডিকেশনে তারা খেলেছিল, কিরকম ডেডিকেশনে তারা সেখানে ফিল্ডিং করছিল। আর যার রেজাল্ট যে আমরা দেখলাম যে 16 তারিখের ঐতিহাসিক জয়। সবচেয়ে বড় আরেকটা কারণ যদি আমি বলি, বাংলাদেশকে অস্ট্রেলিয়া এত তুচ্ছ মনে করেছিল, সাধারণ একটা টিম মনে করেছিল, যার খেসারত কিন্তু অস্ট্রেলিয়াকে দিতে হয়েছে। বাংলাদেশকে এত সাধারণভাবে নিবে অস্ট্রেলিয়া আর তার খেসারতটা দিবে, এটা কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি। অস্ট্রেলিয়া বরাবরই ছোট টিমকে এতটা পাত্তা দেয় না, আর তাও অস্ট্রেলিয়া নিজের মাঠে খেলছে, সেই জায়গার মধ্যে কোনো দরকারই নেই বাংলাদেশকে এত পাত্তা দেওয়া। কিন্তু তার রেজাল্টটা হয়েছিল উল্টা। যে প্যাট কামিন্স, যে হ্যাজেলউড, যে স্টার্ক নিজেদের ওয়ার্ল্ড ক্লাস বলার মনে করে, তাদের সামনে বাংলাদেশ দেখিয়ে দিল কি করে খেলতে হয়। ম্যাচ হারার পরে যখন প্রেস কনফারেন্স করতে আসলো প্যাট কামিন্স, সেখানে দেখলাম যে তার চোখে মুখে কি হতাশার একটা ছাপ। স্টিভ স্মিথ হারার পরে যে চেয়ারে বসে যে নিরাশাগ্রস্ত একটা ছবি দেখলাম আমরা, সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা হার না, এটা একটা থাপ্পড়। অস্ট্রেলিয়া বাংলাদেশকে এত ছোট মনে করেছিল আর তারই রেজাল্টটা এরকম একটা থাপ্পড় হিসেবে আমরা বলতে পারি, টাইট স্ল্যাপ যেটাকে বলা যেতে পারে। কিন্তু ক্রিকেটিং ভাষায় বলতে পারবো নো ডাউট বাংলাদেশ এত ব্যাটার খেলেছে যেটা অস্ট্রেলিয়া কল্পনা করতে পারেনি। অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্বলতার কারণে কিন্তু বাংলাদেশ আজকে জয়টা পেল। মোটামুটি বলা যেতে পারে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হয়ে আসছে সিরিজ। 1-0 বাংলাদেশ এগিয়ে আছে এবং অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়া 100% এখানে প্রেসারে থাকবে। কারণ নেক্সট ম্যাচের মধ্যে যদি একটু খেরফের হয় বা তাদের ব্যাটিং ব্যর্থতা আবার শুরু হয় ফার্স্ট ইনিংসে বা সেকেন্ড ইনিংসে, তাহলে কিন্তু ভাই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া মাঠে হোয়াইট ওয়াশ 2-0 করবে বাংলাদেশ। যে বাংলাদেশ ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করতে খুবই সবল ছিল, সে বাংলাদেশ আবার অস্ট্রেলিয়া মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে। সত্যি একটা অবাক করার মতো না? বাংলাদেশ অস্ট্রেলিয়া মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে, যেটা কেউ করতে পারেনি, বা খুব টাফ অস্ট্রেলিয়া মাঠে অস্ট্রেলিয়াকে হারানো। সেখানে বাংলাদেশ কি 2-0 অস্ট্রেলিয়াকে হারাতে পারবে? কমেন্টে জানাবেন। কেননা বর্তমানে যে পরিস্থিতিতে বাংলাদেশ খেলছে টেস্ট ক্রিকেট স্পেশালি, এবং নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে যেভাবে পারফরমেন্স করছে, ব্যাটাররা যেভাবে ব্যাট করছে, বোলাররা যে ছন্দে বোলিং করছে, বাংলাদেশ ক্রিকেট কিন্তু সত্যি টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে আগামী 1 দশকের জন্য। বরাবরই তাদের ফার্স্ট ক্লাস বোলিং একটা ইউনিট আমরা দেখতে পেলাম। নাই থাকুক এখানে নাহিদ রানা, নাই থাকুক এখানে শরীফুল ইসলাম, তারপরেও তাদের বোলাররা এত দুর্দান্ত বল করবে বা এত পারফরমেন্স করবে দারুণ ভাবতে পারিনি। নো ডাউট বেস্ট অফ লাক বাংলাদেশ নেক্সট ম্যাচের জন্য। নেক্সট ম্যাচে যদি ভালো করে কিছু করতে পারে এবং সিরিজ যদি ড্র করতে পারে, ম্যাচ যদি ড্র করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ 1-0 অস্ট্রেলিয়াকে হারতে পারে। অর্থাৎ হোয়াইট ওয়াশ কিন্তু এখানে সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা নিশ্চয়ই চাইবো অস্ট্রেলিয়া মাঠে হোয়াইট ওয়াশ করুক বাংলাদেশ। আর এটা যদি হয়, এর থেকে এশিয়ান ক্রিকেট একটা টিম হিসাবে আর কি বড় প্রাপ্তি হতে পারে। ডেফিনেটলি অস্ট্রেলিয়া প্রেসারে থাকবে এবং বাংলাদেশের কিন্তু এখানে সুপূর্ণ সুযোগ অস্ট্রেলিয়াকে আবার তাদের মাঠে তাদের অহংকার চূর্ণ করার সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।